সকাল সকাল ছাদে এসেই মনটা একদম প্রফুল্ল হয়ে গেল বলতে পারো। তো এখন তো মোটামুটি ওই 7:30 মতো বাজে, আর এখন ছাদে এসেছি গাছের কিছু কাজকর্ম করব। তবে ওয়েদার বুঝতে পারছি না যে এটা গ্রীষ্মকাল নাকি এটা শরৎকাল, একদম সেই পুজো পুজো ভাব চলে এসেছে। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, আর আশা করছি সকলে খুব ভালো রয়েছে, আর আমরাও বেশ ভালোই রয়েছি। সকালে এসেই মনটা প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়ে গেল এই ওয়েদার দেখে। না তো রোদ, না তো গরম, আর না তো খুব একটা বৃষ্টি হচ্ছে, এরকম আর কি। আর এই যে আমার গাছে নতুন সদস্য এসে হাজির হয়েছে, এই একটি লক্ষ্মী জবা আর একটা সাদা জবা। তবে আজকে আর এদেরকে তুললাম না, কারণ ও সকালবেলায় প্রচুর ফুল তুলে এনেছে, আর তারপর এই সময়ে আমি যেহেতু গাছের কাজ করছি, তাই এই ফুলগুলোকে আর পুজোতে দেব না আর কি। আর গাছের কাজটা এমনই একটা কাজ যেটা আবার তোমাদের দাদাভাই পারে না, তো তার জন্য এই কাজটাকে আমাকেই করতে হয়। তো ঠিকই আছে, এদেরও তো আমি মা, তাই না? আর মা সন্তানের যত্ন করবে না তো আর কে করবে। যাই হোক, এদিকে একটা হলুদ জবার গাছ ছিল, জানো তো, গাছটা না পুরো পড়ে যাচ্ছিল, আর গাছের কুড়ি ছিল ঠিকই, তবে এমনভাবে বেড়ে উঠছিল যে ঝোপালো একটা গাছটা আর কি হচ্ছিল না। তাই ভাবলাম যে ডালপালাগুলোকে একটু ছেঁটে ফেলি। বছরখানেক হয়ে গেল একই রকমভাবেই রয়েছে, খুব একটা যে বেশি বেড়েছে সেরকম না। তাই ডালগুলো একটু ছেঁটে দিলে আশা করা যায় গাছটা এরপর বেড়ে উঠবে। আর আমি গাছগুলোকে এইভাবেই রোদে দিই আর কি, কারণ আমার ছাদের মধ্যে তো সেরকম একটা রোদ আসে না, আর মোটামুটি 1 থেকে 2 ঘন্টা গাছকে কিন্তু টানা রোদ পেতেই হবে। তাই আমাকে একটু পরিশ্রম করতে হয় ঠিকই কথা, তবে আস্তে ধীরে এরাও বেড়ে উঠছে, এটা দেখে আমার ভালো লাগছে। এই গাছটাতে জানি না ফুল দেবে কি না, বছরখানেক হয়ে গেল একটা কি দুটো ফুলই দিয়েছিল। আর এই যে নয়নতারা গাছটা মাঝে মধ্যে দু একটা করে ফুল দিচ্ছে, তো এটাকেও ভাবলাম যে একটুখানি মাটিটা কুড়ে দিই। তবে নয়নতারা জানো তো একটুখানি রোদ পেলেই কিন্তু ফুল দিতে থাকে, তবে মোটামুটি 1-2 ঘন্টা রোদটা সবাইকেই পেতে হবে, যেহেতু এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন গাছ। আমার এই কারি গাছটার একটা গল্প হয়ে গেছে, জানো তো। কারি গাছটা যে টবে ছিল সেই টবটা পড়ে ভেঙে গেছে, এরপর অন্য টবে আমি এটাকে ট্রান্সফার করেছিলাম। তো তারপরে আর কি সেই টবেতে দেখি যে গাছটা না ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু গোড়াটা শক্ত আছে। তাই গাছটাকে আমি তুলে নিলাম, আর কারি পাতাগুলো শুকিয়ে রেখে দেবো, আর ওইভাবেই আর কি গোড়াটা রেখে দিলাম, যদি পাতা বের হয় এর জন্যই আর কি। আর একটা অ্যালামন্ডা গাছ এনেছিলাম, তো সেই গাছটা আর কি আমার রিপোর্টিং করা হয়নি, তাই ভাবলাম যে একটা টব আমার রয়েছে, তবে টবটা একদমই রং চটে গেছে, তবুও সেই টবটাতেই আর কি গাছটাকে রিপোর্টিং করছি আপাতত। আর টবটা যেহেতু বেশ বড়, তো তার জন্য এই টবটা আমার ফেলে দিতেও মায়া লাগছে। তবে খুব তাড়াতাড়ি আমি কিছু টবগুলোকে একটু ডিজাইন করার ইচ্ছে রয়েছে বা কালারিং করার ইচ্ছে রয়েছে, তো সেটা যখন করব তখন আশা করছি দেখতে ভালো লাগবে। আসলে অনেক দিন ধরেই ছাদের মধ্যে রয়েছে, তো তার জন্য রঙটা কেমনই যেন উঠে উঠে গেছে। আর তলার মাটিটা একদমই বসে গেছিলো, যেই মাটিটাকে একদম কুড়ে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করে দিয়েছি। আসলে গাছের মেন হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে মাঝে মধ্যে দেখে নিতে হবে। অনেক সময় কি হয়, পাথর জমে সেই সিস্টেমটা বন্ধ হয়ে যায়, যার জন্য কিন্তু গাছের গোড়া পচে যায়। তো তার জন্য এইগুলো তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর এই গাছ করা নয়, প্রচুর প্রচুর সময় দিতে হয় গাছের পেছনে। অন্তত সপ্তাহে একটা দিন তোমাকে বরাদ্দ রাখতে হবে এই গাছের কাজ করার জন্য। আর আমার এই যে গাছটাকে লাগানোর কথা ছিল বলেই আজকে আমার ছাদে গাছের কাজটা হয়ে গেল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে রান্না বান্নার সেরকম ঝুঁকি একটা নেই, মা কালকে কিছু রান্না বান্না করে দিয়ে পাঠিয়েছিল, তো সেইগুলোতেই আর কি আজকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে। তার জন্যই ভাবলাম যে না, যে কাজটা আগে প্রয়োজন সেটাই করি। আর আমার গোলাপ গাছে বেশ কিছু কুঁড়ি দিয়েছে, জানো তো, তাই আরও ভালো লাগছে। এই যে এই জায়গাটা করে সকালে রোদ আসে, আবার ওই সাইডটা করে আবার একটু বেলার দিকে রোদ আসে আর কি। আর এখানে রয়েছে আমার লিলি গাছ, যেটা রেন লিলি, তো এটাকে না এই টাইম করে একটু ছেটে দিয়ে আর অন্য টবে ট্রান্সফার করলেই বেশি ভালো হয়।
তো দেখি আমার কাছে তো এই মুহূর্তে নেই, ইচ্ছে রয়েছে আর কি একটু অন্যরকমভাবে লিলিগুলোকে লাগানোর। তো দেখা যাক কবে কি হয়, যবে দেবো তবে তো তোমাদের সাথে শেয়ার করব। কারণ এটা তো প্রায় জুন মাসের মাঝামাঝি হয়ে গেল, জুলাই আগস্ট থেকেই কিন্তু লিলি ফুল ফুটতে শুরু করবে। তো তার আগে আর কি গাছগুলো ঠিকঠাকভাবে একটু দেখে শুনে নিলে আর বা একটু খাবার দাবার ঠিকঠাক দিলে কিন্তু ফুল দেয় ভালোই। এই যে দেখো ছাদটা কত নোংরা হয়েছিল, আমি আমার পোর্শন মানে যেই পোর্শনে আমার গাছ রয়েছে সেই জায়গাটুকু সবসময়ই চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এখানে আসলে না মনটাও অনেক ভালো হয়ে যায় জানো তো। এই যে আমার হাতে এতগুলো গাছ বেড়ে উঠছে, আর সত্যি কথা বলতে সকালে এসে যখন এতগুলো তরতাজা প্রাণকে দেখি না খুব ভালো লাগে। আর চেষ্টা করি এদেরকে নিজের মনের মতো করে যত্ন করার। আমাকে দীপা বলেছিলে যে একটু গাছের যত্ন যখন করব তখন যেন দেখায় গাছকে কিচ্ছু করতে হয় না, যদি প্রপার রোদ পায় আর বৃষ্টির জল পায় তাহলে গাছকে কিন্তু সেইভাবে যত্ন করতে হয় না। কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু দুটোই পাই না, তো তার জন্য আমাকে একটু যত্ন আত্তি করতে হয় বই কি। মানে এই ধরো একটু রোদে দেওয়া, একটু যখন বৃষ্টি হচ্ছে তখন চট করে এসে একটুখানি ওই গাছগুলো যেন বৃষ্টির জল পায় সেরকম জায়গায় রাখা, এই আর কি। আর এই যে কারি পাতা গাছটা বেশ বড় হয়েছে, তবে মানে গাছের পুরো কাণ্ডটা সাদা একটা কি পোকা হয়ে গেছে জানো। চলো এদেরকে আজকে টাটা বাই বাই জানিয়ে আমি এরপর নিচে যাই, নয়তো অনেকখানি লেট হয়ে যাবে। আর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, ঘেমে গেছি, ওই যে শেডের একটা যে ভাপা গরম সেটার জন্য আর কি। আর এই যে এই গাছটার ডালগুলো সেদিনে ছেটেছিলাম, নতুন পাতা গজিয়েছে, দেখা যাক ফুল ফোটে না ফোটে না। এটা কি গাছ না আমার ঠিক খেয়ালই পড়ছে না। আর এই গোলাপটা কবে ফুটবে সেই অপেক্ষায় আমি বসে আছি আর কি। তবে কুড়িটা দেখে যেন মনে হচ্ছে একটু কালারটা ভিন্ন রকমেরই লাগছে। 3টে গোলাপ ফুটলো, মনে হচ্ছে 3 রকমের কালার যেন। দেখা যাক ফুটলে তারপরে আর কি বোঝা যাবে। অনেক সময় কি হয় কলম চারাটা সেইভাবেই তৈরি করে আর কি ওরা, তো সেরকমই হয়। আর এখানেও একটা কুড়ি দিয়েছে আমার অরেঞ্জ জবাটা। এই গাছটা প্রায় শেষই হয়ে গেছিলো, তবে এই গাছটা আমার খুব লক্ষ্মী। যখন থেকে কিনেছি আমাকে কখনো মন খারাপ করায়নি, সব সময় কিন্তু আমাকে আনন্দই দিয়ে গেছে। যাই হোক, এদিকে চলে এসেছি রান্নাঘরে। আর ডালটা বের করে নিয়েছি, কালকে মা ডাল আলু ভাজা এই সমস্ত দিয়েছিল, সাথে চিকেনও দিয়েছিল। তো চিকেনটাকে আমি রেখে দিয়েছি, ডাল আর আলু ভাজাটা বের করে নিয়েছি। আর এখন এই যে মায়ের সাথেই ফোনে কথা বলতে বলতেই আমি এখন আটাটাকে মেখে নেব। তো রুটি করব আর কি সকাল দিকে। আর কি বলো না, এই যে আটা 5 কেজি যে আটা থাকে সেই প্যাকেটগুলো না প্রচুর কাজে লাগে গো, সেগুলোকে আমি সব সময় কিন্তু ফেলে দিই না। তো এগুলোকে আমি কি করি, ধুয়ে পরিষ্কার করে ভালো করে রেখে দিই। তারপর অনেক সময় সবজি টবজি কাটা, ওই যে নিচে বসে সবজি কাটি, তখন এইরকম একটা কিছু পেতে নিলে অনেকটা সুবিধা হয়, বা হচ্ছে চাকি বেলনটা ঢুকিয়ে রাখতে অনেকটা সুবিধা হয়। তো এটা আমি সেই পারপাসে ইউজ করব ভেবেছি, কারণ ওইভাবে না ওপেন থাকে তো তখন মনে হয় যে কিছু একটা ঢুকে গেল নাকি, আরশোলা বা মাকড়সা এই জাতীয় আর কি জিনিসগুলো, সেটাই। আর এইটুকুনি আটাটাই বেঁচেছিল, 5 কিলোর 5 কিলোটাই ঢুকে গেছে কৌটোর মধ্যে, কিন্তু এইটুকুনি আর কি ঢোকেনি। তো যাই হোক, সকাল থেকে অনেকই কাজের তাড়া থাকে, তবে একটু যদি আমরা সিস্টেমে সবটা গুছিয়ে নিতে পারি তবে কিন্তু দেখবে অনেকটা হালকা হয়ে যায়। এই যেমন যেদিনে বাড়তি কিছু কাজ করব সেদিনে রান্নাবান্না হালকা রাখতে হবে, যেদিনে রান্নাবান্না তাড়া থাকবে সেদিনে এক্সট্রা কোনো কাজ আমাদের বেশি একটা করা যাবে না। তবে কি হয়, বাচ্চাও সময় পায় আর সাথে নিজেকেও একটু সময় দেওয়া যায়। মেনলি হয়ে যায় আমাদের বাচ্চাকে সময় দেওয়াটা। ওদেরকে যদি এই গ্রীষ্মের ছুটির সময়টা সময় না দিই, ওদের মনে তো একটা ইফেক্ট হবে যে মা সবসময়ই কাজই করছে, আমাকে সময় দিচ্ছে না। তো এটা যেন ওর মনে কখনো না হয়, সেই চেষ্টাটা আমি অবশ্যই করি। তো যাই হোক, আশা রাখবো যে এর জন্য ভালো ফলই মিলবে। আর এদিকে একটু চা বানাবো। আমি আবার ওই রুটি লুচি সকালে যাই খাই না কেন, আমি একটু তরকারির সাথে খেতে পারি না, তো আমার তখন একটু চা লাগে আর কি। আর ওইদিকে দিদিও চলে এসেছে, আজ একটু সকাল সকাল করেই এসেছে, তো ওকেও একটু রুটি আর চা দেবো, যার জন্য আর কি এদিকে ঝটাপট করে রুটিটা কিন্তু আমি করে নিচ্ছি। আর দেখো দিনগুলো কীরকমভাবে পেরিয়ে গেল। 21 দিন সৃজনের ছুটি ছিল, আর মাত্র 2 দিনের অপেক্ষা। আর পায়েল বলেছে যে কবে স্কুল খুলবে, ওদের ওই 16 তারিখ থেকে স্কুল খুলবে আর কি, সোমবার থেকে।
আর অনেক স্কুলই কিন্তু খুলে গেছে এই সপ্তাহেই, তবে ওদের যেহেতু একটু 2-3 দিন পরে আর কি ছুটিটা পড়েছে, তো তার জন্য 2-3 দিন পরে স্কুলটা খুলছে। মোটামুটি সবারই ওই একই সময় পর্যন্তই ছুটিটা থাকে। তবে একটাই খারাপ লাগছে, এখন স্কুলটা খুলবে আর এখনই প্রচণ্ড পরিমাণে একটা গরম দিয়ে দিয়েছে, তো বাচ্চাগুলোর কষ্ট হবে। আর সৃজনদের স্কুলের টাইমিংটা প্রচণ্ড অড, বলতে সকাল 9:30 থেকে স্কুল, তো এই টাইমটা তো প্রচণ্ডই গরম। আর আমার হয়ে যায় খুব সমস্যা, না তো পারি ঘরের মধ্যে এসি চালাতে দোতলার ওপর, আর তারপরে হচ্ছে সৃজন বাইরে থাকে, তো মনটা প্রচণ্ড খারাপ লাগে। তো এই সব কিছু মিলিয়ে আর কি মা যখন হয়েছি তখন তো একটু কষ্ট এগুলো করতেই হবে। আর তখন মনে হয় বাচ্চাটা রোদে গরমে স্কুলে রয়েছে আর আমি এসির মধ্যে থাকবো। তবে যাই হোক, সব কিছুই মেনে নিতে হবে, কিছু করার নেই। মা যখন হয়েছি তখন স্যাক্রিফাইসও করতে হবে, আর বাচ্চার জন্য তো সবটাই আমাদেরকে করতে হয়, তাই না? আর এখন মনে হচ্ছে যে ছেলেটা কি সুন্দর আরামে দুপুরবেলাটায় ঘরের মধ্যে ঘুমাচ্ছে, আর ওকে না স্কুলে যেতে হবে, এটাই খারাপ লাগছে। তো এই যে দুখানা লুচিও ছিল, আমি ওটাকে গরম করে নিয়েছি, আর একটু ডালও নিয়েছিলাম। যাই হোক, সবার মোটামুটি ব্রেকফাস্টটা ভীষণ হেলদি হয়েছে। আর ওদের বাবা আর ছেলেকে দিয়েছিলাম আম কেটে, তো ওরা মোটামুটি একটা করে আমও খেয়েছে, আর রুটি, আলু ভাজা, তারপরে ডাল, এই সমস্ত খেয়েছে। তো অনেকটাই পেটটা এখন ভর্তি থাকবে। বেলার দিকে একটু রান্না করব, টুকটাক কিছু করতে হবে। শুধু চিকেনটা রয়েছে, তো শুধু চিকেন দিয়ে সৃজন ভাত খাবে না, যার জন্য একটু কিছু তো বানাতেই হবে। তো এদিকে কিছু বাসন পড়েছে, যেগুলো এখন বাইরে আমি নামিয়ে দেব। তার কারণ হচ্ছে দিদি রয়েছে, তো আর কি ধুয়ে দিয়ে তারপর চলে যাবে একদম পুরো, তাহলে আমার পরিষ্কার হয়ে যাবে। আর ওইদিকে আর কি ওই প্লাস্টিকটা আমি বললাম না তোমাদেরকে ধোবো, তো সেটাকেও নামিয়ে নিয়েছি। চলো এগুলো আগে বাইরে ঝটপট করে নামিয়ে দিয়ে আসি, আর তারপর এই কর্নারটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। তবে এই জায়গাটা আমার খুব একটা সবসময়ই ক্লিন থাকে না, তার কারণ হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি এর ওপর রাখি, তো তার জন্যই। যেমন হচ্ছে খেজুর, চিয়া সিড, তারপর আমন্ড, কিচমিচ, এগুলো রাত্রের দিকে ধরো আমি যদি ভিজাতে নাও পারলাম, বা তখন আর কি ও এগুলো করে নিতে পারে, তাই হাতের কাছে সবটাই রাখার চেষ্টা করি। আর ছোট ঘর, এইভাবেই আমাকে সবটাই রাখতে হয়, কিছু করার নেই। তবে সব সময় আর কি গোছাতে থাকি, তো তাই চোখের আড়াল কোনোটাই হয় না, বা কোনো জিনিস এমন নয় যেটা আর কি আমার নষ্ট হয়ে ফেলা যাচ্ছে। কারণ ছোটোর থেকে না বাবার কাছে কোনো অভাব পাইনি, এটা যেমন ঠিকই কথা, তবে আমি ছোটোবেলায় মাসির বাড়িতে বড় হয়েছি, যার জন্য চোখের সামনে অভাবটাকে দেখেছি। আর দেখার কারণে আমার ওই জিনিস নষ্ট করা বা এগুলো আমার ঠিক আসে না। আমার মাসি আমাকে খুবই ভালো রাখতো, কিন্তু তবুও একটা সংসারে যে মানে একটা অভাব কষ্ট, এটা আমি চোখের সামনে দেখেছি, যার কারণ আমার মনে হয় যে একটা তিলও কিন্তু ফেলে দেওয়া উচিত নয়। তো এইভাবে যদি আমরা চলতে পারি, সংসারে অবশ্যই লক্ষ্মী তো বজায় থাকি। আর আমার মনে হয় বাচ্চাকে অভাব বুঝতে না দিলেও বাচ্চাকে সব কিছু সময়টাকে বুঝতে দিতে হবে। মানে সব জিনিসটা চাইলেই যে আমি পেয়ে যাব এমনটা কিন্তু নয়, আমি চাইলেও সেটা নাও পেতে পারি। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু ওদের মধ্যে আনতে হবে। বলছি না যে বাচ্চাকে প্রয়োজনীয় জিনিসটাও দেওয়ার দরকার নেই, এখনের যুগটা তেমন নয়। আর আমরা সবাই মোটামুটি একটা করে সন্তানেরই মা বেশিরভাগই, বা হয়তো খুব জোর দুটো। তো সেই ক্ষেত্রে আগেকার মতো তো আর নয় যে 3-4টে করে বাচ্চা বা সেই অভাব অনটন সংসারে থাকবে, এমন নয়। সবাই অনেক ভাবনা চিন্তা করেই এখনকার দিনে পা ফেলে। তবুও তার মধ্যেও বাচ্চাকে সব কিছু আর কি সচ্ছলতাটা সবসময় না দেওয়াটাই উচিত। তাহলে ভবিষ্যতের জন্য ওরা কিন্তু মানসিকভাবে অনেকটাই প্রিপেয়ার থাকবে, আর সাথে সমস্ত পরিস্থিতিটাকে কিন্তু মানিয়ে নিতে পারবে। তো এটাই আর কি। যাই হোক, টুকটাক কিছু ছিল যেগুলো আমি আর দিলাম না, দিদিকে কতই বা দেবো, তাই এগুলো হাতে হাতে একটুখানি ধুয়ে নিলাম। তবে একটা বড্ড সমস্যা হচ্ছে, বেসিনের মধ্যে জল জমে যাচ্ছে, এটাকে আমি কিছুতেই সমাধান আর কি করতে পারছি না। যে ওয়েস্ট পাইপটা ছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তো এর মধ্যে কী যে করব, একবার ব্লিচিং দিচ্ছি তাতেও কাজ হচ্ছে না, কি করব মানে তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই একটু জানিও। আমার মনে হচ্ছে কোনো একটা কিছুতে জ্যাম হয়ে গেছে, যেটা আর কি যেতে মানে যায়নি, তো ওটা রয়ে গেছে ওখানে, যার জন্য ওটাকে ক্লিন করতে হবে ঠিক করে। তো হয় না অনেক সময় যে এটা দিলে অনেক সময় ক্লিন হয়ে যায়, সেরকম যদি কিছু থাকে তোমরা আমাকে অবশ্যই জানিও একটু। আর এদিকে মেশিনে কয়েকটা চাদর অনেক দিন থেকেই রয়েছে,
তো মেশিনটা এখন খুলে আমি দেখছি সাদা সাদা কি ডাস্টের মতো। খুব ভয়ই পেয়ে গেছিলাম, কারণ মেশিনের ওপরে না অনেক কিছু আমার চাপানো হয়ে গেছিলো। যেরকম হচ্ছে প্রায় 20 কেজি 25 কেজি মতো আম ছিল, যেটা আর কেউ নিয়ে এসেছিলো, সেটাও আর কি মেশিনের ওপরেই চাপানো ছিল। তো তাই ভয় পাচ্ছিলাম যে মেশিন থেকে কোনো কিছু ক্ষতি হলো নাকি। তারপরে দেখছি যে না, পিঁপড়ে বাবাজির জন্য এখানে লক্ষণ রেখা দেওয়া হয়েছিল, সেই ডাস্টটাই কভারটা ভেদ করে আর কি মেশিনের মধ্যে গিয়ে পড়েছে। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যেই মেশিনের কভারটা খুলছিলাম। আমার খুব ভয় পায় জানো, ওই ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার পরের থেকে না আমার প্রচুর ভয় পায়। এই পিঁপড়েকে আমি একদম বিশ্বাস করি না। আর যদি ওয়াশিং মেশিনে একটা পিঁপড়ে ঢুকে গেছে তো পুরো শেষ করে দেবে ভেতরটা একদম। এর জন্যই আমি ভয় পাচ্ছিলাম। যাই হোক, ভালো করে দেখলাম যে না, ভেতরে কোথাও কিছু নয়, ওই জাস্ট আর কি ওটার জন্যই। তো এখন মেশিনটাকে অন করে দিয়েছি, আর এগুলোকে পরে আর কি কেচে নেব। আর এদিকে কয়েকটা কাঁচা কাপড় ছিল যেগুলো সকালে তুলে এনেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে নিই চটজলদি। আর এই ভাঁজ করলেই রাখা হয়ে যাবে জায়গায়। ভাঁজ করতেই আমার যত আলসেমি জানো, একদম ভালো লাগে না কাপড় ভাঁজ করতে, কিন্তু এটাও তো কাজের মধ্যেই পড়ে। আর যদি মনে করো 2 দিন না করি, 3 দিনের দিনে আমারই হয়ে যাবে প্রেশার। তো প্রেশার নিয়ে লাভ নেই বাবা, সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো। সৃজন এখন স্নান সারবে, এখন আর কি একটু খেলাধুলা করছে, বল খেলছে। এই সুযোগে ভাবলাম ঝটপট কাজটা গুছিয়ে নিই। এখন কি হয়েছে, আমার একটাই যেহেতু বিছানা হয়ে গেছে, তো এই ধরনের কাজগুলো আর কি নিচে বসে তো আমি করতে পারি না, যার জন্য আমার একটু অসুবিধা হয়ে যায় আর কি। আর এই কয়েকদিন যাবৎ শরীর খারাপের জন্য আর কি কাজগুলো গোছাতে পাইনি, শুয়ে বসে রেস্ট নিয়েই আর কি কাটিয়েছি দিনগুলো। কারণ আমার মনে হয় এই কয়েকটা দিন 2-3টে দিনেরই তো ব্যাপার, তো কোনো ক্রমে আর কি কেটে গেলেই বাঁচা যায়। যাই হোক, তার জন্যই হয়ে ওঠেনি। তো এই কাজটা পড়ে রয়েছে 2-3 দিনের, একই সাথে চেয়ারের মধ্যে জমা ছিল, সাথে কিছু ভাঁজ করা কাপড়ও রয়েছে, এগুলো এখন ভাঁজ করে রেখে দেব, বিকেল করে আর কি জায়গায় তুলে রাখবো। আমি এক সময় ভাবি যে আমার কিছুই জামাকাপড় নেই বোধহয়, আবার যখন এই ভাঁজ করতে বসি তখন ভাবি যে বাপরে এত প্রচুর রয়েছে। তো এগুলো আর কি, কিন্তু কি জানো তো ব্যাপার হয়ে গেছে, সবগুলোই বাড়িতে পরার মতো হয়ে গেছে। এটাই আর কি, মানে বাইরে যাওয়ার তুলে রাখা জামাকাপড় এরকম আমার সংখ্যা খুবই কমে গেছে। এর কারণ একটাই, আবারও হেলদি হয়ে যাওয়ার কারণে। আমি যে আগের বছরে বা তার আগের বছর যখন রোগা হয়েছিলাম, সেই যে জামাকাপড়গুলো ছিল সেগুলো তো আমার আর গায়ে ঢুকছে না, তো তার কারণেই বলতে পারো। যাই হোক, আবারও রোগা হওয়ার একটা প্রস্তুতি নিয়েছি, তবে প্রস্তুতি নিলেও পেরে উঠছি না শরীরের নানান রকম সমস্যার জন্য। এই হচ্ছে সেই হচ্ছে, তাই মনের জোরটা একদম কমে যাচ্ছে আমার। তো এরপরে আর কি একটু ঠিক হয়ে নিয়েই, আর তো মাত্র পুজো 3টি মাস, এই 3 মাসের মধ্যে আমাকে কিন্তু একটু সুস্থ হতেই হবে, বলতে আমাকে কিন্তু একটুখানি রোগা হতে হবে। রোগা হলে আমার শরীরে কোনো সমস্যা থাকে না, আর যখন আমি একটুখানি হেলদি হয়ে যাই তখন নানান সমস্যা আমার শরীরে এসে উঁকি দেয়। তো তার জন্য আমাকে সব সময় হেলথের দিকটা ঠিক থাকতে হবে, ডাক্তারবাবু এটা বলছেন। যখনই যাকে যে কোনো সমস্যার জন্য দেখাচ্ছি, বলছে তোমার কোনো সমস্যা নেই, তুমি শুধু একটুখানি রোগা হয়ে যাও, ব্যাস, তাহলেই তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, সেটারই এরপরে চেষ্টা করতে হবে, এই আর কি। আর কি বলো না, কিছু মানুষ থাকে জল খেলেও মোটা হয়ে যায়, তো সেরকমই ঘটনা হয়তো আমার সাথে ঘটছে। খাওয়া আমার সত্যি কথা বলতে খুবই কম, তবে হ্যাঁ, নিয়ম মাফিকটা খাওয়া হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আর যখনই অনিয়মিত খাওয়া দাওয়া করি বা অনেকক্ষণ এমটি স্টমাকে থাকি, সবথেকে বড় ব্যাপার যখন অনেকটা রাত্রি করে ডিনার করি, তো তখনই হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো। আর প্রথমে ভাবছিলাম যে বালিশের কভারগুলো আর চেঞ্জ করব না, কিন্তু এই সময়ে না আমার মনে হয় না, সব কিছু চেঞ্জ করে দিই, একদম ধোয়া মোছা থাক সব কিছু, এরকম আর কি। প্রতিদিনই মনে হয় যেন মানে সব কিছু আর কি চেঞ্জ করে দিই। তো 2-3টে দিনেরই যেহেতু ব্যাপার, তো প্রতিদিন আমার চাদরটা চেঞ্জ করতে অসুবিধেও হয় না, তার কারণ সৃজন তো এখন বাড়িতে রয়েছে আর সারাক্ষণ খেলাধুলা করে, তো সেই বেডশিটটা প্রতিদিন না রাখাটাই ঠিক আছে। এদিকেও ড্রয়িং করছিল, তো ড্রয়িংয়ের সমস্ত জিনিসপত্র এখানেই রাখবো, কারণ রবিবার করে ওর আবার ড্রয়িংয়ের এক্সাম। ছেলেটার একটু শান্তি নেই জানো তো, এক্সামের পর এক্সাম। আগের রবিবারে ছিল একটা ম্যাথসের কম্পিটিশন, তারপরে এটাতে ড্রয়িংয়ের এক্সাম, আবার নেক্সট মানডে থেকে ওদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে। তো এই আর কি, কিছু করার নেই, এই যে জীবনে একটা সময় শুরু হয়ে যায়, এই ফেজটা এরপরে চলতেই থাকবে।
তারই মাঝে একটুখানি সময় কাটানো বা অবসরের জন্যই আমি ওকে ক্রিকেটটা দিয়েছি। তবে এখন যেন মনে হচ্ছে ক্রিকেটটাকে ও বেশি পছন্দ করছে। তো এদিকে স্মাইলিটাকে আর কি আমি কাচার জন্য নামিয়ে দিলাম, আর তারপর এই যে এই জিনিসপত্রগুলো ওর বিছানাতেই রেখে দিলাম, কারণ ওর যখন মন যাবে ও তখনই আর কি করতে পারবে। এদিকে রান্নাবান্না আমি করেছিলাম বলতে একটু মটর ডাল বানিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, আর একটুখানি লাউ পোস্ত বানিয়েছিলাম। লাউটা কালকের থেকে আর কি কাটা ছিল, তো সেটা কালকে আর রান্না করিনি, যার জন্য আজকে একটা আলু দিয়ে লাউটা দিয়ে পোস্ত বানিয়ে দিয়েছি। আর ওই যে মা কালকে চিকেন দিয়ে পাঠিয়েছিল, সেই চিকেনটাকে একটু জল দিয়ে একটু গ্রেভি মতো করে দিয়েছি, এটাতেই হয়ে যাবে আর কি আজকে। আর তার সাথে মা দিয়েছিল আমের চাটনি। তো ব্যাস, এই হচ্ছে কি আজকে আমাদের লাঞ্চ মেনু। আর ভাত করে নিয়েছি একেবারে দুবেলার জন্য, একদম দিনে রাত্রে হয়ে যাবে। তাহলে কি হয়, রাত্রিটা অনেকটা শান্তিতে কাটানো যায় জানো তো। সেই যে একেবারে দুপুরবেলায় আর কি ভিডিও করেছিলাম শেষ, তারপরে আর করতে পারিনি। ফার্স্ট এডিটিং ছিল, তারপরে হচ্ছে সৃজন বাড়িতে রয়েছে, ওকে একটু পড়াশোনা করানোরও ব্যাপার ছিল। দেন ওকে টিউশন নিয়ে গেছিলাম, টিউশন থেকে নিয়ে আসলাম, আর ফিরে এসে আর কি সাথে সাথেই ও এলো অফিস থেকে, একসাথে বেরিয়ে গেছিলাম। তো কিছু জিনিসপত্র কিনলাম, আজ মনটা একটু খুশিও লাগছে আবার দুঃখও লাগছে, অনেকগুলো টাকা বেরিয়ে গেল। তো আমি কিছু কিছু করে জমিয়ে রাখি আমার নিজের জন্য কেনার জন্য। তো কি বলো না, এই আগের থেকে আর কি কিছু জিনিস কিনে রাখলে অনেকটাই সুবিধা হয়। আর আমি আমার যে ক্রিম ইউজ করি সেটা শেষ হয়ে গেছিলো, তোমাদেরকে দেখাই একবার, দাঁড়াও। আমি তো লোটাসের সমস্ত প্রোডাক্ট ইউজ করি। তো এই যে লোটাসের যে প্রো ব্রাইটের আর কি ডে ক্রিম, এটা ভীষণ ভালো, তো এটাই আমি ইউজ করি। এটা হচ্ছে SPF দেওয়া আছে 20। তো মোটামুটি এই যে রান্নাবান্নাগুলো করি না, সকাল থেকে এই ডে ক্রিমটা মেখে নিলাম স্নানের পর। সকালে ঘুম থেকে উঠে তো আমি সানস্ক্রিন মাখি, তারপরে আর কি ডে ক্রিমটা মেখে নিলে মোটামুটি স্কিনটা ঠিক থাকে। এই আর কি, আমি স্কিনে কিচ্ছু করি না, কিচ্ছু না। তো তারপর আমার স্কিন খুব একটা খারাপ নয় আর কি, যাই হোক ঠিকঠাক মোটামুটি। আর এই যে এটা হচ্ছে আমার সানস্ক্রিন, তো এটাই আমি ইউজ করি। তো এটা খুব ভালো আর কি, এই জন্য আমার এটা ভালো লাগে। তো এই দুটো আর কি আমি ইউজ করি লোটাসের। আর হচ্ছে রয়েছে টোনারটা মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে ভুলে যাই। আর হচ্ছে এখন ইদানিং তো ফেস ওয়াশ দিতেও ভুলে যাচ্ছি। তাছাড়া আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে এই যে এটা ইউজ করি, লোটাসেরই প্রফেশনাল। তো লোটাসের অ্যাকচুয়ালি আমি ভিটামিন সি ওটা ইউজ করতাম, কিন্তু লোটাসের ভিটামিন সিটা আর কি আমি আর পাচ্ছি না, অনেক দিন থেকে পাচ্ছি না। তো তার জন্য আগের বার এটাই নিয়ে এসেছিলাম। আর মোটামুটি একবার যদি একটা ফেস ওয়াশ কিনি তো আমার 3 মাস চলে যায়, কারণ সকালে এইটুকুনি করে লাগে, সকালে একবার আর দুপুরে একবার, দুবার তো ফেস ওয়াশ করি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো এগুলো এখন একটু তুলে রাখি। আর এই যে কাপড় জামাগুলো ভাঁজ করেছিলাম সকালে, সেগুলো জায়গায় রাখা হয়নি, এখন ঝটাপট করে রেখে দিই। রান্নাবান্না তো সকাল থেকে রয়েছে সমস্তটাই। আর তারপর শেষে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম, ঠিক আছে? তো চলো কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই। সৃজন আর ওর বাবা এখন নিচে খেলতে গেছে, সৃজন এসেই ওর বাবার সাথে চলে গেছে। আর দেখো নেল পালিশ কতদিন পরা হয় না, আজকে ভেবেছি একটুখানি পরবো। চলো, এই যে এইটা নিলাম আজকে, এই কুর্তিটা, আর তার সাথে প্লাজো সেটটা। কেমন লাগছে জানাবে। হ্যাঁ, আমার ইউনিক কিছু ড্রেস কিনতে ইচ্ছে করছিল, তো আমাকে নিয়ে গেল ভালোবেসে যে চলো দুটো প্লাজো কিনে দেবো। দেখলাম এই সুযোগ মিস করা একদম যাবে না, এই সুযোগে কটিয়ে পাটিয়ে কিনে নিয়েছি। যদি আমি আমার টাকায় কিনেছি, হ্যাঁ, এখনো পর্যন্ত টাকা দেবে বলেছে। যাই হোক, কেমন লাগছে জানাবে। আমার তো খুব ভালো লাগছে, নিজেকে মনে হচ্ছে 10 বছর কমে গেল। দাঁড়াও আরো একটা ড্রেস পরে দেখাচ্ছি। 3খানা কিনেছি, হ্যাঁ, পুরো বাঙালি আনা, একদম পুরো মানে একদম সুন্দর একটা হালকা কালার, যেটা আমি চাইছিলাম অনেকদিন থেকে। গরমের মধ্যে না প্রচন্ড কষ্ট হচ্ছিল, তো ভাবছিলাম অনেকদিন থেকে বাটিকের একটা চুড়িদার নেবো, কিন্তু সত্যি কথা বলতে পারিনি। অনেক কিছু কিনে ফেলেছি অলরেডি, অ্যানিভার্সারি গেছে, বার্থডে গেছে, তার বলা যায়নি। যাই হোক, এটাও নিয়েছি। এটা না সব থেকে ভালো, এটা হচ্ছে স্ট্রেট প্যান্টটা পুরো স্ট্রেট প্যান্ট, মানে পাটিয়ালা নয়, এছাড়া আমার বেশি পছন্দ হয়েছে। কি কেমন লাগছে? ভালো লাগছে সৃজন? ভালো লাগছে। সৃজন এখনো জেগে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো একবারে পরে ট্রাই করছি, তোমাদেরকেও দেখাই। চলো আরেকটা, এই যে এটা একটা সালোয়ার, পুরো একদম সেট, খুব পছন্দ হয়েছে। এটা অবশ্য আমার বরের পছন্দ, তো প্রথমে এটা দেখেই বলেছে হ্যাঁ নিয়ে নাও। আর প্রথমেটা আমি চয়েস করেছি, ওটা ওর অত পছন্দ থাকেনি, তবে পরার পরে ওর ভালো লেগেছে এই আর কি। তো একটু স্টাইল মেরে রাত 12টা বাচ্চা।
12টার সময়। এই 3টে নিয়েছি গো। আর যাই হোক, চলো তবে আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আমার ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। তো দেখি, যদি কোনো সামনে ইচ্ছা আছে রথের দিনে একটা পরবো, আর বাকি যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই, নয়তো একদম পুজোতে ভাঙবো আর কি, এরকমই চিন্তা ভাবনা রয়েছে। তো দেখা যাক। আর সেদিনে স্টাইল বাজার থেকে একটা নিয়েছি, তো টোটাল 4টে হয়েই গেল অলরেডি। যাই হোক, বেশ তো মজা লাগছে। মানে কি বলতো, নতুন কিছু কিনলে আমাদের মেয়েদের তো বিশাল ভালো লাগে, তাই না? চলো টাটা, দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিওর সাথে।